শুরু করছি অ্যাঞ্জেল অ্যাঞ্জেলিনা গল্পের 22তম পর্ব। লেখিকা ফারহানা নিঝুম। আঞ্জু, পাগল করে দিচ্ছিস। সিঁড়ি ভেঙে নিচে এলো ন্যান্সি। সম্মুখে আফ্রিদকে দেখে ফিক করে হেসে ফেলতে বাধ্য হলো। ওই যে সফেদ রঙা শার্টটা উল্টো পড়ে আছে। সদ্য ঘুম থেকে ওঠা পুরুষটির চোখে এখনো তন্দ্রার আবেগ লেগে আছে। চৈতন্য ফেরার পর নিজের পাশে নিষ্পাপ সত্তাকে দেখতে না পেয়ে হুড়মুড়িয়ে উঠে দাঁড়ালো আফ্রিদ। তখন থেকে পুরো ম্যানর খুঁজে ফেলল। ততক্ষণ সিঁড়ি বেয়ে ন্যান্সিকে নিচে আসতে দেখে অস্থির মন স্বস্তি পায়। কপাল জুড়ে চিন্তার রেখা স্পষ্ট হলো। আফ্রিদ আশ্চর্য হলো বটে। মেয়ে মানুষ বড়ই জটিল প্রকৃতির মানুষ। এই যে হাসছে, আশ্চর্য। কাল পর্যন্ত কেঁদে কেঁদে বন্যা বানিয়ে ফেলেছে, এখন আবার হাসছে। আফ্রিদ নিজের দিকে তাকিয়ে কিশ্চিত ভরকালো। এই যে পরনে শার্টটা উল্টো পড়ে আছে, তাই এমন হাসছে। আফ্রিদ চটজলদি শার্টটা খুলে সোজা করে পড়ল। নিচের 3টে বোতাম লাগিয়েছে শুধু। আফ্রিদ ফ্লোরের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সহিত বিড়বিড় করে আওড়ালো, নারী তুমি ভয়ঙ্কর সত্তা। নারী তুমি এক বহুরূপী বিপর্যয়। তোমার চোখে প্রলয়ের পূর্বাভাস, আবার আশ্রয়। কখনো শানিত অস্ত্র, নীরবতার রক্তক্ষয় ঘটাও। কখনো ধ্বংসের প্রলয়কারী। কখনো তুমি পদ্মার গুড়ি অবাধ্য, দুরান্ত, সীমাহীন। ভাঙো পার, বদলে দাও মানচিত্র। তবু তোমার বুকেই ফোটে শিশির ভেজা কোমলতা। ফুলের মতো নতজানু, অথচ ছোঁয়ায় সর্বনাশ। তুমি আশীর্বাদ ও অভিশাপের সহাবস্থান, এক অনিবার্য নারী সত্তা। ন্যান্সি ছুটে এসে গলা জড়িয়ে ধরে আফ্রিদকে, আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে তাকে। কি ব্যাপার মিসেস এহসান, এত ভালোবাসা? ন্যান্সি মিনমিনে গলায় বলল, বলছিলাম যে এহসান, আমি যদি এখন বলি আপনি কাছাকাছি আসুন, তাহলে কি করবেন? আফ্রিদ ন্যান্সিকে এক হাতে শক্ত করে টেনে নিজের সাথে চেপে ধরে নগ্ন পায়ের ওপর ন্যান্সির পায়ের ভর রাখল। আফ্রিদ চোখে চোখ রেখে শান্ত স্বাভাবিক স্বরে বলে, তাহলে আমি হার্ট অ্যাটাক করব, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। ন্যান্সি খিলখিলিয়ে হেসে উঠল আফ্রিদের সঙ্গীত শুনে। বেসমেন্টের সিঁড়ি বেয়ে নামতেই বাতাসে ভেসে আসছে ভারী হয়ে আসে লোহার গন্ধ, পুরনো আদর্য আর নীরবতার মধ্যে জমে থাকা এক অদ্ভুত শিহরণ। লাশগুলো অনেক আগে নিথর হয়েছে। সময় তাদের রক্তকে মুছে দেয়নি, কেবল রং বদলে দিয়েছে। খণ্ড খণ্ড সেই অস্তিত্বহীন দেহাংশগুলো নিয়ে আফ্রিদ হোসেন যখন ঘরে পৌঁছায়, তার চোখ পড়ে তির্যক ধারালো সেই চাহনি। মানুষটাকে দ্রুত বড় অদ্ভুত লাগে তার। বড় অদ্ভুত লাগে না, বরং অস্বস্তিকর। তাকে দেখলে বোঝা যায় এহেন ভয়ঙ্করকে ধরা যায় না, সে ধরে দেয় না। বুটের শব্দে বেসমেন্ট কেঁপে ওঠে। প্রতিটি পদচারণা যেন দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে, সাক্ষী রেখে যা ঘটেছে। গোডাউনে সেই লোকগুলো যাদের ভাগ্য আফ্রিদ হোসেনের হাতে শেষ হয়েছে, এখন স্মৃতির মতো ছড়িয়ে আছে এই ঘরে। ভেতরে ঢুকেই তার দৃষ্টি আটকে যায় আলিয়াজে। চিরচেনা অভ্যাসে নিজের হাত কামড়াচ্ছে সে। খিদে নয়, এক অমানবিক তৃষ্ণার অস্থিরতা। নরখাতক মানুষের সীমা ছাড়িয়ে গেলে যেমন হয়, তেমন এক উন্মাদ অপেক্ষা করে চোখে তার। আফ্রিদ হোসেন তাকিয়ে থাকে, তারপর ঠোঁটের কোণে বাঁকা হাসি আঁকে। সেই হাসিতে উষ্ণতা নেই, আছে শীতল প্রত্যয়, যেন অন্ধকারের সঙ্গে তার চুক্তি বহুদিনের। ভালো আছো মিস্টার আলিয়াস? শিকল বাঁধা হাত দুটি আলিয়াসের হয়তো খোলা থাকলে এতদিনে শেষ করে দিতে চাইতো মাফিয়া কিংকে। আমি কতটা হিংস্র তা কিন্তু তুই ভালোভাবে জানিস হোসেন, তুই নিজে আমাকে গড়েছিস। আফ্রিদ চমৎকার হাসলো, চেয়ার টেনে বসলো ঠিক আফ্রিদ আলিয়াজের সামনে। পায়ের ওপর পা নাচিয়ে হিসিয়ে বলল, আমি করেছি, আমি ধ্বংস করব। ভুলবে না আমি কে, কি পরিচয় আমার। আলিয়াজের দিকে মাংসগুলো ছুঁড়ে দিতে সেগুলো উপর হামলে পড়ে লোকটা। বয়স তো হয়েছে অনেক, তবে কত হওয়ার সম্ভাবনা। অদ্ভুত, সবটাই অদ্ভুত। আর কতজনকে শেষ করবি তুই আফ্রিদ? আফ্রিদ নিটল কণ্ঠে বলে ওঠে, তাকে বাঁচাতে যতজন শেষ করতে হয়। আলিয়াজ হাসলো, গোটা পৃথিবী? আফ্রিদ একই ভঙ্গিতে বলে ওঠে, প্রয়োজনে গোটা পৃথিবী, সকলকে ধ্বংস করব শুধু তার জন্য। আলিয়াজ কর্কশ হেসে বলল, কখনো যদি সে তোর ধ্বংসের কারণ হয় তবে? এ যাত্রায় ক্রূর হলো আফ্রিদ। তৃপ্তির সাথে বলল,
ধ্বংসের কারণ হবে কিনা জানি না, তবে এই মুহূর্তে আমার বেঁচে থাকার একমাত্র কারণ অ্যাঞ্জেলিনা। আলিয়াস দুঃখ প্রকাশ করে বলল, তোর জন্য আমার বউটাকেও খেয়ে ফেললাম। আফ্রিদ পিছন হটল বেরোনোর উদ্দেশ্যে, যেতে যেতে বলল, আমি কখনো খাওয়ার কথা বলিনি। নিজের ক্ষুধা মেটাতে তাকে আহরণ করছো বৎস। আফ্রিদ নিষ্প্রভ, প্রলয়ের আরেক নাম। গুনে গুনে আজ 3 দিন হয়েছে ন্যান্সি এহসান মঞ্জিলে এসেছে, কিন্তু আশ্চর্যের বিষয়, মৈমুনে হোসেন বাড়িতে নেই, আর না আছে নীলাদ্রি। বাড়িতে শুধু সাব্বির আর কল্পনা রয়েছে। ন্যান্সি অন্যদের কথা ভাবছে না, সে ভাবছে স্পেনের কথা। লুসিফার, এলেন, ইদ্রান, আফ্রিদি হোসেন আগন্তুক। 3টা মানুষ, 3টে নাম, 2টো জানা, 1টি অজানা। আশ্চর্যের বিষয়, এতদিন ন্যান্সি আফ্রিদকে ভেবেছিল আগন্তুক, কিন্তু না। যদি সে না হয় তবে কি লুসিফার, এলেন, ইদ্রান? কিন্তু সে তো স্পেনে আছে, তাহলে কিভাবে সম্ভব? নাকি তৃতীয় কেউ আছে যে এসব করছে? ভাবতে ভাবতে লাগেজে পাসপোর্ট আর আরো কিছু জরুরি কাগজপত্র ঢুকিয়ে নিল। ড্রয়িং রুমে আসতেই দেখতে পেল তিতলি আর ঈশান দাঁড়িয়ে আছে। তিতলি এই বুঝি চোখ দিয়ে ঈশানকে ভস্ম করে দেবে? এই লজ্জা ছেলে, মানুষ এভাবে তাকিয়ে আছে কেন? ঈশানের চল শক্ত হয়ে এলো, দাঁতে দাঁত পিষে বলে, এই রংপুরের মাইয়া, নাটক কম করো। তোমার কি মনে হয় আমি সারাদিন তোমাকে দেখতে থাকি? তিতলির আগে ফুঁসতে থাকে, মন চাচ্ছে লোকটাকে আচ্ছা মতো মারতে, তারপরে যদি শিক্ষা হয়। আমি জানি না ভাইয়া, কি দেখে আপনার মতো বেহায়া লোকের সাথে আমার বিয়ে ঠিক করেছে। ঈশান তেড়ে এলো তিতলির দিকে, পকেট থেকে রিভলভার বের করে ডিরেক্ট কপালে ঠেকায়। আর একটা বাজে কথা বললে এখানেই শেষ করে দেব। হকচকিয়ে গেল তিতলি। ঈশানকে রেগে যেতে দেখে ধূপধাপ পা ফেলে নিচে এলো ন্যান্সি। আরে আরে, ফাইট করছেন কেন আপনারা? ঈশান ভাইয়া, এটা কি করছেন? ঈশান তড়িঘড়ি করে রিভলভারটা পকেটে ঢুকিয়ে নিল। তিতলি অসহায় মুখ করে বলল, এই লোকটাকে আমি বিয়ে করব না ইলহাম আপু। ন্যান্সি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ঈশানের দিকে। ঈশান ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, সরি। ব্যাস, আর কি চাই? তিতলি ওষ্ঠবাঁকি হেসে ফেলল। ন্যান্সি দুজনকে দেখে নিল, ওদের ছাড়া সে থাকবে কি করে? হায় মেরি বান্দি। পেছন থেকে আফ্রিদ কণ্ঠস্বর শুনে কিঞ্চিৎ বিচলিত হয় ন্যান্সি। গভীর দৃষ্টিতে তাকালো আফ্রিদের দিকে। একটা সাদা শার্ট, তার উপর ব্লেজারটা রয়েছে, একদম পরিপাটিভাবে নিজেকে গুছিয়ে নিয়েছে। ন্যান্সির সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে ভীত কণ্ঠে বলল, আমার কিছু চাই। আফ্রিদ সবে টেবিলের ওপর থেকে পানির গ্লাসটা তুলেছিল। ন্যান্সির কথায় হাত থেমে গেল তার। কি চাই বল? ন্যান্সি আর চোখে দেখে আফ্রিদকে, তার নীলাভ মণিজোড়ার চোখ মেলতে পারে না। ভীত মেয়েটা আমতা আমতা করে বলল, দূরে ঘুরতে যেতে চাই, সমুদ্রের ধারে, ব্যাস এইটুকুই। আফ্রিদ হাসে, স্বাভাবিক গলায় বলল, পালানোর ধান্দা? ন্যান্সি নতমস্তকে দাঁড়িয়ে আছে, ঠোঁটে ঠোঁট রেখে লম্বা নিঃশ্বাস টেনে বলে, এ বাড়িতে আমি বিরক্ত হচ্ছি। আফ্রিদ কিছু বলল না, পানিটা সম্পূর্ণ শেষ করলো। অতঃপর প্যান্টের পকেট থেকে সিগারেট বের করে সেটা জ্বালিয়ে ঠোঁটের গুজে লম্বা একটা টান দিয়ে বলে, রেডি হয়ে নে, আমরা আজকেই যাব। আফ্রিদ যে এত সহজে মেনে নেবে কল্পনা করেনি ন্যান্সি, তবে তা ন্যান্সির জন্য ভালো। তিতলি আর ঈশান ভাইয়া যাবে না? তিতলি উত্তেজিত হয়ে হ্যাঁ বলতেই যাচ্ছিল, ততক্ষণে হাতটা চেপে ধরে থামিয়ে দিল ঈশান। চাপা স্বরে বলল, ওদের স্পেস প্রয়োজন, আমরা অন্য কোনো সময় যাব। ঈশানের দিকে মন্ত্রমুগ্ধ হয়ে তাকালো তিতলি। লোকটা মন্দ নয় মোটেও। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যেখানে ভোরগুলো অন্যরকম করে ধরা দেয়। রাতের অন্ধকার সরতে না সরতেই পশ্চিম সৈকত জুড়ে ছড়িয়ে পড়ে নরম আলো। সাগরের জল তখনও ঘুম জড়ানো, ঢেউগুলো যেন ইচ্ছাকৃতভাবে ধীর হয়ে এসেছে, কারো ঘুম ভাঙতে চায় না। ভেজা বালুর ওপর সূর্যের প্রথম আলো পড়ে, ঝিকমিক করে। ছোট ছোট প্রবালখণ্ড আর শামুকের খোলস চোখে পড়ে ছড়িয়ে ছিটিয়ে। দ্বীপের উত্তর দিকে গুলিয়ার চর সংলগ্ন সৈকতে বাতাস একটু বেশি খোলা। এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় আকাশ আর সাগর একে অপরের সঙ্গে গোপন কথা বলছে। দূরে দেখা যায় সারি সারি মাছ ধরার নৌকা। কেউ ফিরছে রাতের পরিশ্রম শেষে, কেউ আবার সবে যাত্রা শুরু করেছে দিনের জীবিকার খোঁজে। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে ন্যান্সি, চুলগুলো তার বাতাসে এলোমেলো হয়ে উড়ে বেড়াচ্ছে। পরনে ঘের দেয়া লম্বা টপসটা
উড়ছে সেই সাথে সাথে। ও মাই গড অ্যাঞ্জেলিনা, তুই আবার পানিতে ঝাঁপ দিয়ে সুইসাইড করতে চাচ্ছিস? আফ্রিদের বেহুদা কথায় বিরক্ত হলো ন্যান্সি। প্রচণ্ড রাগ নিয়ে হিসিয়ে বলল, চুপ করুন না একটু। আফ্রিদ হেসে ফেলল। ঠিক পেছনে এসে দাঁড়ায় ন্যান্সির। আমার পরাণ, তুই কি আমাকে ভয় পাস না? না, পাই না। ভয় সব উড়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, আপনি বাঘ নাকি ভাল্লুক যে ভয় পাবো? আফ্রিদ নিশ্চুপ রইল কিয়ৎক্ষণ। এরপর প্যান্টের পকেটে হাত গুজে টান টান ভঙ্গিতে দাঁড়ায়। নীলাভ দৃষ্টি তার ওই সমুদ্রে নিবদ্ধ। পরাণ, আমার ভালো হয়ে যা। বেয়াদব কোথাকার, জামাইয়ের সাথে কথা বলতে জানিস না? ন্যান্সি নির্বাক আকস্মিক উল্টো হাঁটতে লাগলো। ডিরেক্ট রিসোর্টের ভেতরে যাবে, কিন্তু তা তো হতে দিল না বেয়াদব নষ্ট পুরুষ। এক হাতে পেঁচিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। হাসকি টুনে বলে ওঠে, রাখছিস কেন? ভালো লাগছে না? ইচ্ছে পূরণ হচ্ছে না? কি ইচ্ছে? কিছুক্ষণ চুপ রইল ন্যান্সি। অতঃপর নিজেই আফ্রিদের দিকে ফিরে গলা জড়িয়ে ধরে মৃদু হেসে বলল, একটা কটেজ থাকবে, সুন্দর করে সাজানো থাকবে। আমি একটা সাদা গ্রাউন্ড পরবো, আপনি সাদা শার্ট এবং প্যান্ট পরবেন। ওখান থেকে পুরো সমুদ্র দেখা যাবে। ওই যে উঁচু জায়গায়, ওরকম জায়গায় কটেজ থাকবে। আফ্রিদ শুনল। ন্যান্সি আঙুল দেখিয়ে দেয়া জায়গাটার দিকে দৃষ্টি ঘুরিয়ে এক পল দেখে ফের ন্যান্সির নিষ্পাপ মুখখানি দেখে নিল। ব্যাস এইটুকুই। ন্যান্সি উপর নিচ মাথা তোলায়। এইটুকুই চাই তার। সেন্ট মার্টিনের পশ্চিম সৈকত ঘেঁষে দাঁড়িয়ে আছে একটি নিরিবিলি রিসোর্ট, সান অ্যান্ড ইস্টার্ন টুইন বিচ রিসোর্ট। দ্বীপের কোলাহল থেকে খানিকটা দূরে, অথচ সমুদ্রের এতটাই কাছে যে জানালা খুললেই নীল জল চোখে এসে পড়ে। রিসোর্টটির কাচের কাঠামো আর সাদামাটা নকশায় কোনো আড়ম্ব নেই। আছে শুধু প্রকৃতির সঙ্গে মিশে থাকার এক নিঃশব্দ সৌন্দর্য। ন্যান্সির হাতে ধোয়া ওঠা এক কাপ কফি নিয়ে জানালার ধারে এসে বসলো। জানালা ঘেঁষে দাঁড়িয়ে আছে সমুদ্র পাড়ে সেই রিসোর্ট। অবারিত ঢেউয়ের শব্দ যেন সঙ্গীতের মতো এসে বাজছে কানে। এই পুরো রিসোর্টটি বুক করেছে আফ্রিদ এহসান, যেন পৃথিবীর ভিড় ভাঙা থেকে দূরে তারা একান্তে থাকতে পারে। সন্ধে নেমেছে কিয়ৎক্ষণ পূর্বেই। অফগোল কাটে উন্মুক্ত কাঁধ দুটো আলোর মতো কোমল, আর তার নিচে স্বচ্ছ সাদা জালের রং লং স্লিভ যেন সকলের শিশির গায়ে মাখা। পুরো ওপরের অংশটা সূক্ষ্ম নকশার কাপড়ে তৈরি। আলো পড়লে যার ভেতর দিয়ে মৃদু ঝিলিক খেলে যায়। কোমরের কাছে এসে পোশাকটা নিখুঁতভাবে ছাটা। সেখানে থেকে শুরু হয়েছে স্কার্টের রাজত্ব। প্রশস্ত ভারী তার মসৃণ কাপড়ের তৈরি স্কার্টটা নিজের দিকে যত নামে ততই তার ভাঁজে ভাঁজে গড়ে উঠেছে অভিজাত্য। হ্যাপি আফ্রিদ অদ্ভুত। ন্যান্সির ইচ্ছে পূরণ করেছে। দ্বীপের উঁচু জায়গাটায় চলে এসেছে। দ্বীপের একটু উঁচু অংশে আলেপ্পোর দিকে ঘেঁষে একটি নিরিবিলি হিলটপ কটেজ আছে। সাগরের একদম ধারে নয়, আবার খুব দূরেও না, ঠিক এমন জায়গায়। সেখান থেকে রাতের সমুদ্র দেখা যায় নীরবে। কটেজটা কাঠ আর বাঁশের নকশায় বানানো। চারপাশটা ছোট ছোট লণ্ঠন ঝুলছে। সন্ধ্যা নামলেই হলুদ আলো জ্বলে ওঠে। পুরো জায়গাটা করে তোলে স্বপ্নীল। থ্যাংক ইউ এহসান। আফ্রিদ ঠোঁটে ঠোঁট চেপে হাসল। আফ্রিদের হাত ছেড়ে সামনের দিকে এগিয়ে গেল ন্যান্সি। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে সমুদ্র। আফ্রিদ দুহাতে প্যান্টের পকেটে গুজে দাঁড়িয়ে আছে, বুকের দুটো বোতাম খুলে দেয়া। ন্যান্সি হাস্যোজ্জ্বল স্বরে বলল, আফ্রিদ। আফ্রিদ। ইয়েস প্রিন্সেস। আফ্রিদ। বলুন ওয়াইফি। উফ আফ্রিদ। আফ্রিদ হেসে উঠল। নিচের দিকে তাকিয়ে মুচকি হেসে ধৈর্যের সাথে বলল, বল জানকি বাচ্চা। ন্যান্সি মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে আছে প্রিয় পুরুষের দিকে। আমি যদি সারা রাত এভাবে ডাকতে থাকি তাহলে কি আপনি জবাব দিবেন? ন্যান্সি হাত বাড়িয়ে দিতেই আফ্রিদ সে হাতটি পাকড়াও করল। আফ্রিদ নাকে নাক ঘষে আলতো করে টোকা দিয়ে বলল, আমি যদি সারা রাত জবাব দিতে পারি তাহলে কি আদর করবেন? আফ্রিদের কথায় অধর প্রসারিত হলো ন্যান্সি। উইল ইউ বি মাই পার্সোনাল ফটোগ্রাফার? আফ্রিদ চোখে হাসে, স্বাভাবিক কণ্ঠে বলল, হোয়াই নট। আফ্রিদ এগিয়ে গিয়ে ন্যান্সির কিছুটা দূরে দাঁড়ালো। ন্যান্সি অধর প্রসারিত করে হাসতে আফ্রিদ পরপর দুটো ছবি তুলল তার। আফ্রিদ কাছাকাছি এসে নাকে আরও একটা টোকা দিয়ে বলল, মিসেস।
এভাবে তাকাস না সোনা, হার্ট ব্রেক হচ্ছে। আফ্রিদের কথায় অধর প্রসারিত হলো ন্যান্সির। আফ্রিদকে আশ্চর্য করে দিয়ে পায়ের আঙ্গুলে ভর দিয়ে একটুখানি উঁচু হয়ে পুষ্ট অধরপুটে স্পর্শ করে। মেয়েলি স্পর্শে আফ্রিদ বরফের ন্যায় জমে যায়। ভারসাম্য রক্ষার্থে মেয়েটাকে জড়িয়ে ধরে। শুরু হয় ওষ্ঠদংশন। প্রথমবারের মতো আফ্রিদের বেসামাল বেপরোয়া স্পর্শের সহিতে তাল মেলায় ন্যান্সি। মিনিটে গড়িয়ে যেতেই হাঁপে ওঠে রমণী। মুখ সরিয়ে আনে। আফ্রিদের কপালদয়ের নাক ঠেকালো। শুষ্ক ঢোক গিলে অগোচরে। ন্যান্সির কাঁপন অনুভব হয় আফ্রিদের। জানিস কি করছিস? ন্যান্সি ঘন নিঃশ্বাস ফেলে বলল, সিংহকে খেপিয়ে দিচ্ছি। শোনা বউ, এভাবে কাছাকাছি এসে উস্কে দিস না, পরে সামলাতে পারবি না। আফ্রিদ দৃষ্টি ঘুরিয়ে তাকায় ওই গোল চোখের দিকে। ন্যান্সি আফ্রিদের শার্টের বোতাম স্পর্শ করতেই হাত চেপে ধরে ছেলেটা। বাদ সাধল। এই বাদ মানল না ন্যান্সি। মুখ এগিয়ে গলায় দন্ত বসিয়ে ক্ষত করে আফ্রিদ খিচিয়ে নেয় অখিজোড়া। আর ইউ শিওর জানকি বাচ্চা? ন্যান্সি প্রত্যুত্তর করলে না, আলতো করে জড়িয়ে ধরে তাকে। আমার পরাণ, তোকে একটু ছুঁই, খুব যত্ন করে ছুঁয়ে দেব, একটুও কষ্ট দেব না, সত্যি। দুই হাত মেলে দাঁড়ালো ন্যান্সি। মুখ উঁচিয়ে তাকালো আকাশের পানে। কোমরে উষ্ণ ছোঁয়া পেয়ে পিলে চমকে ওঠে। বিদ্যুৎ পেকে মুখ নামিয়ে তাকালো ডান দিকে। আফ্রিদ হেউসান দু হাতে জড়িয়ে আছে তাকে। লজ্জার ভেতরে কথাগুলো কেমন কুণ্ডলি পাকিয়ে আসছে গলায়। ন্যান্সির বুক ধকপক করছে। শ্বাস নেওয়ার পথ যেন আটকে যাচ্ছে। আফ্রিদের প্রবল বাহুবন্ধনে বন্দী হয়ে আসে সে। নড়ার সামান্য শক্তিটুকু আর অবশিষ্ট নেই। এক ঝটকায় আফ্রিদ তাকে নিজের বুকে টেনে নিয়ে এমনভাবে ঠোঁটে ঠোঁট চেপে ধরল যে পুরো দুনিয়া যেন থমকে গেল সেই চুমনের ভেতর। অবচেতন ন্যান্সির হাত দুটো কেঁপে উঠল, অথচ ছাড়ানোর সামর্থ্য পেল না। আফ্রিদের স্পর্শে ন্যান্সির শরীরে তীরের মতো কেঁপে উঠছে। আকস্মাৎ গ্রাউনের চেন খুলে দিল আফ্রিদ। তা লুটিয়ে পড়ে মেঝেতে। উন্মুক্ত হয় সৌন্দর্য। ন্যান্সি তাকায় না তার দিকে। ডান হাতের স্রোত নেমে যাচ্ছে তার উদর বয়ে। এক অচেনা শিহরণ বুনে দিচ্ছে রমণীর অস্তিত্ব জুড়ে। ঠোঁটের আলিঙ্গন ছেড়ে আফ্রিদ ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। ন্যান্সির চোখ আধ খোলা, ঠোঁট কাঁপছে, শ্বাস ছোট ছোট হয়ে আসে। হঠাৎই বুকের গভীরতম কোমল অংশে পুরুষের অধিকার বিস্তার হতেই রমণী সারা শরীর এক ঝটকায় কেঁপে ওঠে। অর্ধনিশীথের বাতাসে ভেসে আসে তার অস্ফুট গোঙানি। আফ্রিদ তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে। ন্যান্সি আফ্রিদকে ধাক্কা দিয়ে বসিয়ে দেয় ওই নরম গদির টুলের ওপর। দুপা ছড়িয়ে জড়িয়ে ধরে তাকে। নিষিদ্ধ স্পর্শে মুচড়ে উঠল সর্বাঙ্গ। আফ্রিদ মুখ নামিয়ে চুমু খায় বক্ষ ভাঁজে। সুশ্রী পুরুষের মুখশ্রীতে এলোপাথারি চুম্বন এঁকে যায়। একটুও থামে না এলোমেলো কন্যার এলোমেলো স্পর্শে। দিক বিদিক হারায় আফ্রিদে হোসান। স্থির হতে দেয় না। আঞ্জু, রিল্যাক্স। সোনা বাচ্চা, আমি কিন্তু কন্ট্রোল করতে পারবো না। উফ জান, একটু স্থির হতে দে। উফ, ওয়ান্স মোর। ন্যান্সি এলোমেলোভাবে আফ্রিদের মুখশ্রী জুড়ে চুমুর বর্ষণ শুরু করে। তার হাত দুটো মুঠোবন্দি করে আফ্রিদ ন্যান্সিকে আলগোছে তুলে নিল কোলে। এগিয়ে চলে বিছানার দিকে। যখন বিছানায় নরম তোষকে পিঠ স্পর্শ হয়, পিট পিট চোখ করে তাকালো ন্যান্সি। আলতো আলতো করে নিজের পৌরষ্ঠ আধিপত্য বিস্তার করে চলেছে ন্যান্সির ওপর। তৎক্ষণাৎ দূরে সরে আসে আফ্রিদ। এক সময় অস্থির ভঙ্গিতে শার্টের বোতাম খুলে দূরে ছুঁড়ে ফেলল। প্যান্টের বেল্টে হাত রাখতেই কর্ণগোচরে প্রবেশ করল ভয়ঙ্কর এক প্রশংসার বাক্য। আপনি ভীষণ সুন্দর এহসান। আফ্রিদ এহসান বুঝি লজ্জা পেল। অমন মুগ্ধনয়নে তাকিয়ে থাকতে দেখে হাত বাড়িয়ে চোখ দুটো ঢেকে দিল কন্যার। নিঃশ্বাস ভারী হয়ে আসে আফ্রিদের। লজ্জার সাথে খুব কম পরিচয় তার। পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ পুরুষ বুঝি সেই। অথচ আজকে লজ্জা পাচ্ছে। লজ্জায় ডুবিয়ে দিচ্ছে এই কন্যা। ন্যান্সি অবাধ্য কন্যা। হাত টেনে সরিয়ে দিল। ততক্ষণে তার উপর সমস্ত ভর ছেড়ে দিল আফ্রিদ। ন্যান্সি ফের একই ভঙ্গিতে বলল, আপনি ভীষণ সুদর্শন আফ্রিদ হোসান, একটু বেশি সুন্দর, চোখ ঝাঁতানোর মতো। দ্বিতীয়বারের মতো চোখ ঢেকে দিল আফ্রিদ। লম্বা নিঃশ্বাস টেনে কানের পিঠে মুখ নামিয়ে বলল, এভাবে বলে না সোনা। ন্যান্সি শুনে না বারণ, আবারও হাত ছড়িয়ে আনে। কিছু বলতে নিলেই মুখ চেপে ধরে, চোখ রাঙায় আফ্রিদ। চোখে হাসে ন্যান্সি, তবুও বলে, আপনি সুন্দর, ভীষণ 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 সুন্দর।
আমি দেখব আপনাকে। আমার আফ্রিদি হোসেন মারাত্মক সুদর্শন। আফ্রিদ থামতে চায় এই অবাধ্য না আফ্রিদ থামাতে চায় এই অবাধ্য নারীকে, নয়তো সে লজ্জায় মরে যাবে। লজ্জা তার জন্য নয়, ঠোঁটে ঠোঁট চেপে ভেতরে সবকিছু শুষে নিতে চায়। ন্যান্সি বাধা দেয় না, আলিঙ্গন করে নষ্ট পুরুষকে, চুম্বন শেষে বক্ষবন্ধনীতে ফিরে কামড়ে নিচে নামে আনে, দ্বিতীয়বারের মতো উন্মুক্ত করে প্রেয়সীকে। ততক্ষণে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে ওপরে উঠে এলো ন্যান্সি। আফ্রিদ হাত বাড়িয়ে কণ্ঠনালী ছুঁয়ে দেয় মেয়েটার। ন্যান্সি মুখ নামিয়ে নাক, মুখ, গাল, ঠোঁট সব জায়গায় চুমু আঁকে। ধীরে ধীরে অগ্রসর হয় নিচের দিকে। একটানে খুলে দেয় প্যান্টের বেল্ট। উদ্যম বক্ষে নিজের অধিকার বুঝে নেয়। আবেশে চোখ বুজে আসে আফ্রিদের। হাত বাড়িয়ে পেঁচিয়ে ধরে সিল্কি চুলগুলো, টেনে নিয়ে এলো মুখের সামনে। ন্যান্সি ঠোঁট উল্টে বলে ওঠে, আপেল খেতে ইচ্ছে করছে। এমন সময় আপেল খেতে ইচ্ছে করছে শুনে হেসে উঠল আফ্রিদ। স্ফীত স্বরে বলল, এই রোমাঞ্চের সময় তোর আপেল খেতে ইচ্ছে করছে? খেতে চাই, স্বাস্থ্যের জন্য ভালো। ঠিক আছে, খা। টেবিলের দিকে হাত বাড়াতে গিয়েও থেমে গেল আফ্রিদ। ন্যান্সি ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, নর্মাল আপেল নয়, আপনার আডামস আপেল। আফ্রিদ আর কিছু বলতে পারল না। বাকশক্তি বুঝি হারিয়েছে। অবশ্যই আছে শক্তপোক্ত দেহখানা। ন্যান্সি ঝুঁকে আডামস আপেল কামড় বসায়। এতটাই জোরে চাপ প্রয়োগ করে যে ব্যথায় চোখ দুটো খিচিয়ে নিল আফ্রিদ। তবুও বাধা দেয় না। ন্যান্সি অনুভব করে রক্ত বের করে ফেলেছে। রক্তের ফোঁটায় আঙুল ছুঁয়ে ঠোঁটে ঠোঁট চেপে হেসে ওঠে। হেঁচকা টানে নিজের কোলে নিয়ে নিল আফ্রিদ ন্যান্সিকে। আখিদয় খিচিয়ে বুঝে নিল ন্যান্সি। আফ্রিদের নীলাভ মণিজোড়ায় তাকানোর সাহস করে না। সে যেন আজ আফ্রিদের বশীভূত হয়ে আছে। সম্পূর্ণ উন্মুক্ত হয়ে যখন ন্যান্সির মাঝে বিলীন হতে ব্যস্ত, ঠিক সেই সময়ে আফ্রিদ বড় আকুল হয়ে বলে, তোকে খুব ভালোবাসি জানকি বাচ্চা, আমাকে ছেড়ে যাস না। ন্যান্সি নিরুত্তর। মাফিয়া কিং বুঝি এতটা অসহায় হয়? নাকি শুধু ন্যান্সির কাছেই তার এতটা অস্থিরতা, ব্যাকুলতার উন্মাদনা? কাপা আঙুলগুলো আলগোছে ছুঁয়ে দিল আফ্রিদের সূর্যটাইপ ট্যাটুর মাঝে। ধীরে ধীরে আঙুল বুলায় সেখানটায়। শিরশির করে উঠল আফ্রিদের পুরুষালী দেহ। অপেক্ষা করতে পারল না সে। আঁকড়ে ধরে ন্যান্সির নারী সত্তা। টুপ করে সেই সময় ঘড়ির কাঁটাটা 12টা ছুঁয়ে ফেলল। ন্যান্সি আলতো হেসে আফ্রিদের কানে কানে বলে, ব্যথা ফেলে? আফ্রিদ একটু একটু করে বিলীন হয়ে প্রেয়সীর মাঝে জবাবে আসে, মেডিসিনের পুরো সব এনে দেব। অনেক 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 সেবা করব। একটুও ব্যথা দেব না। আমার সোনা বাচ্চা, জান বাচ্চা, পরাণ, আই লাভ ইউ ইয়ার। একটু বুঝ আমাকে। ন্যান্সি খিলখিলিয়ে হেসে উঠল তার কথায়। তবুও সরে না, কাছে আসতে দেব না। আফ্রিদ গালে কামড় বসিয়ে বলল, হুশ, জাস্ট কিপ ক্যাচিং মাই ব্যাগ। ন্যান্সি ভীতু কণ্ঠে বলে ওঠে, ভয় লাগছে। ভয়ার্থ ন্যান্সির চোখের দিকে তাকিয়ে থেমে গেল আফ্রিদ। ঠোঁটে বুড়ো আঙ্গুল স্পর্শ করে মৃদু কণ্ঠে শুধোয়, কিসের ভয়? ন্যান্সি দৃষ্টি নামিয়ে নেয়। পদ্মফুলের ন্যায় ওষ্ঠজোড়া কেঁপে ওঠে। আপনাকে ভীষণ ভয় লাগছে হুসান। আফ্রিদ শুনল, নিজেকে সংযত করল। কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইল লালচে রাঙা মুখশ্রীর পানে। মেয়েটা সত্যি তাকে ভয় পাচ্ছে। আফ্রিদ কি ভুল কিছু করতে যাচ্ছিল? এদিক ওদিক তাকিয়ে শুষ্ক ঢোক গিলল আফ্রিদ। নিজেকে সরিয়ে আনতে চাইল। অতঃপর নিজেকে থামিয়ে কপালে আলতো করে চুমু এঁকে বলল, ইটস ওকে। আফ্রিদ উঠতে চাইল। ন্যান্সির কি হলো? সে ভয়কে আলিঙ্গন করতে রাজি। দুহাতে গলা জড়িয়ে আবারও আফ্রিদকে নিজের ওপরে টেনে নিল। আফ্রিদ হাসপাস করে উঠে। মেয়েটা তাকে এমন কিছু করতে বাধ্য না করে ফেলে। কি হলো, ছাড়। ফাঁকা ঢোক গিল ন্যান্সি। মিনমিনে গলায় বলল, ইউ মে কন্টিনিউ। ইতিবাচক ইঙ্গিতে খোল হারালো আফ্রিদ। আর কিছু ভাবার সময় নেই তার। বিছানা ছেড়ে কাউচের দিকে অগ্রসর হয় আফ্রিদ। ঝুঁকে আসে মেয়েটার দিকে। আদর করতে বড় ব্যস্ত। ন্যান্সির মনে হয় পড়ে যাবে সে। ভয়ার্ত কণ্ঠে বলল, পড়ে যাব তো। এক মুহূর্ত থামল আফ্রিদ। পর মুহূর্তে আদেশ স্বরূপ বলল, তাহলে কোলে আয়, আমার কোলে। কাউচ থেকে কোলে তুলে নিল মেয়েটাকে। গাল চেপে ধরে হিসিসি আওড়ালো, বেবি কল মি ফাকিং ড্যাডি। নো, আই উইল ডু ইট ভেরি রাফলি। ভীষণ অসভ্য আপনি।
আফরিদ বাঁকা হেসে ন্যান্সির পাতলা পদ্মফুলের ন্যায় ওষ্ঠে ভেজা চুমু এঁকে বলে, আমি কি রকম অসভ্য সেটা এখনো দেখিসনি তুই? আফরিদ হাত পেঁচে নেয় ন্যান্সির কেশরাশি। মুখ দিয়ে আসা চোখ দুটো দেখে। ন্যান্সি চোখ পাকিয়ে তাকালো। আফরিদ কোমরে চাপ প্রয়োগ করতেই তার গলা জড়িয়ে ধরে ন্যান্সি। মুখ কুচে কাঁধে। আফরিদ ভেঙে ভেঙে বলে ওঠে, কাম অন অ্যাঞ্জেলিনা, মুভ আপ অ্যান্ড ডাউন, মুভ আপ অ্যান্ড ডাউন। লজ্জায় চোখ দুটো খিচিয়ে আসছে ন্যান্সির। আফরিদ বড্ড বেহায়া পুরুষ, আজকে তাই করছে যা সবসময় করে। ন্যান্সির নিঃশ্বাস আটকে আসছে। আফরিদের হাত পিঠে বিচরণ করছে বারংবার। ন্যান্সি কাঁপছে, কাঁপা কাঁপা গলায় বলল, আই কান্ট এনিমোর। আফরিদ ঘুরিয়ে নিল তাকে, উঠে দাঁড়ালো ততক্ষণ। নিজের সাথে চেপে ধরল তার আটসাট বদনখানি। আই এম নট ডান বেবি। ন্যান্সি আফরিদের প্রশস্ত বুকে ধাক্কা দিল। আফরিদ দুহাত মাথার ওপর চেপে ধরে বলল, অপর হাতটা কোমর পেঁচিয়ে কানে আনে, মুখ নামিয়ে ঠোঁটে ঠোঁট গুজে একটু পরপর চুষে নিজের ভেতরের অনুভূতি প্রকাশ করে। ন্যান্সির বিস্ময় বেড়েই চলেছে। ন্যান্সিকে ছেড়ে নেমে গেল। ঠোঁট ছেড়ে হাঁটু গেড়ে বসে পড়ল আফরিদ, অধর ছোঁয়ায় উদরে। ন্যান্সির হৃদস্পন্দন বেগতিক হচ্ছে। আফরিদের কোকড়ানো চুলগুলো হাতের মুঠোয় টানে নিল সে, ঠোঁট জোড়া ভিজিয়ে নিল সে। আফরিদ হেসে ফেলল। পাজা কোলে তুলে নিল ন্যান্সিকে, নিয়ে গেল আবারও নরম বিছানায়। আলগোছে শুইয়ে দিল, কমফোর্টার টেনে নিল নিজের ওপর। ডোন্ট টেল মি টু স্টপ প্লিজ। ন্যান্সি তাকাতে পারে না সুদর্শন পুরুষের দিকে। আফরিদ সমস্ত ভার ছেড়ে দিল ন্যান্সির ওপর। বাইরে দমকা হাওয়া বইছে। ঠান্ডা ঠান্ডা এই পরিবেশে উষ্ণতা খুঁজে নিচ্ছে আফরিদ। সমুদ্রের গর্জন সবকিছু আর সাক্ষী হয় তাদের মিলনের। তুলতুলে নরম শরীরটাকে কাছে এনে আধিপত্য বিস্তার করতে মরিয়া হয়ে উঠেছে সে। ব্রাইট মি অ্যাঞ্জেলিনা। ন্যান্সি কাঁধে কামড় বসালো তার। আফরিদ আরো উন্মাদ হয়ে ওঠে, ভুলে যায় দিকবিদিক। আফরিদ মুখ তুলে তাকায় ন্যান্সির দিকে। ওই লালচে রাঙা মুখটা দেখে ঠোঁট কামড়ে হাসে, ভীষণ দুষ্টুভঙ্গিতে বলে ওঠে, হোয়াই ইজ ইট সো টাইট। আফরিদের বুকে কিল বসালো ন্যান্সি। রেগে যাচ্ছে মেয়েটা। আফরিদ গা দুলিয়ে হেসে উঠল। হাসতে হাসতে নিজের পেটের ওপর নিয়ে এলো ন্যান্সিকে। আবারও একে অপরের সাথে মিলেমিশে একাকার হলো দুজনে। আফরিদ হাত বাড়িয়ে তার গলায় স্পর্শ করে। ন্যান্সি আবেশে চোখ বুজে নেয়। মুভ আপ অ্যান্ড ডাউন। লজ্জায় চোখ দুটো খিচিয়ে আসছে ন্যান্সি। আফরিদ তাকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। ন্যান্সি কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে অদ্ভুত রহস্যময় হাসি টানে ওষ্ঠকোণে। যে হাসিতে লুকিয়ে আছে তার এক মায়াজাল। সেই হাসির রহস্য উন্মোচন করতে পারল না আফরিদ। ন্যান্সির সুযোগটুকু ছিল না তাকে। মুখ নামিয়ে চুমু আঁকতে ব্যস্ত হলো তার ললাটে, কপলে, গ্রীবাদেশে। আফরিদ খামচে ধরে ন্যান্সির গ্রীবাদেশ। ন্যান্সি তার হাত ছড়িয়ে মেলে দিতেই তা গিয়ে ঠেকলো কাঠের ঠিক কোণে। আঘাতপ্রাপ্ত হাড়টি এক নির্গত হয় রক্তের ফোঁটা। এই আঘাত সে পেয়েছে আলিয়াজের কাছ থেকে। আঘাতের দিকে খেয়াল নেই আফরিদের। নিজের রক্তে রঞ্জিত করে প্রিয় রমণীকে। গ্রীবা হতে উদর অবধি লালচে আভায় রঙিয়ে তোলে। আরও একবার টেনে তাকে নরম শয্যায় নামিয়ে আনে। সমস্ত ভার ছেড়ে দেয়। ন্যান্সি হাঁসফাঁস করে ওঠে, হাঁপিয়ে ওঠে আফরিদকে সামলাতে গিয়ে। কাপা স্বরে বলল, আমার আফরিদ, প্লিজ সে ইট এগেইন। ন্যান্সি হেসে উঠল আফরিদের কথায়। ওষ্ঠ ফাঁক হয়ে আসে। লম্বা নিঃশ্বাস টানে সে। বেবি, ডু ইউ লাইক ইট? ন্যান্সি আধো আধো চোখ মেলে তাকায় তার দিকে। ঘামের ফোঁটা নাকের ডগায় এসে ছুঁয়ে যায় ন্যান্সির। কিছু বলতে চেয়ে মুখ খুলতেই আফরিদ তার ঠোঁটের ফাঁকে হাত রাখলো। চোখ দুটো খিচিয়ে নিল ন্যান্সি। কামড় বসালো তার হাতের মাঝে। নিচের দিকে অগ্রসর হতে লাগলো আফরিদ। আকস্মাৎ কটেজ কাঁপিয়ে হেসে ওঠে সে। তার হাসিতে ন্যান্সির সর্বাঙ্গ শিশির করে ওঠে। হাই মেরি বান্দি, এত সুন্দর দেখতে। লজ্জায় হা করে তাকিয়ে থাকে ন্যান্সি। আফরিদ আবারও উন্মাদ হয়ে ওঠে। কানের কাছে ফিসফিস করে বলল, রক্তে রঞ্জিত বাসর করলাম জানকি বাচ্চা, আই লাইক ইট। ন্যান্সি ঠিক একইভাবে কানের কাছে ওষ্ঠ ছুঁয়ে বলল, এহসান, খুব শীঘ্রই ছ্যাঁকা দিতে চলেছি। ভুলে যাবেন না, আমি ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা, ভীষণ ভয়ঙ্কর।
আফরিদ কদর্য হেসে বলল, তার আগে আরো একবার আমি ডিএনএ দিতে চাই সোনা, প্লিজ টেক ইট। ঘড়ির কাঁটা ছুঁয়েছে রাত 3টায়। কমফোর্ট দিয়ে নিজেকে মুড়িয়ে রেখেছে ন্যান্সি। তার নগ্নবক্ষে মাথা রেখে শুয়ে আছে আফরিদ। একটু পরপর হেসে উঠেছে। একটাই কথা বলছে, আমার জান এত সুন্দর কেন? আমি কিন্তু সর্বত্র ছুঁয়ে ফেলেছি। ইস, দেখে ফেলেছি অ্যাঞ্জেলিনাকে। এবার কি হবে? তার কথায় লজ্জায় হাঁসফাঁস করছে মেয়েটা। ঠেলিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, অথচ পেরে ওঠে না। হাসবেন না একদম, ধ্যাত ভাল লাগে না। গাল ফুলিয়ে মুখ ফিরিয়ে নেয় ন্যান্সি। আফরিদ যে থামতে নারাজ, ভেতরে ভেতরে আপ্লুত হয়ে উঠছে। আনন্দ হচ্ছে তার। ইস বউ, তুই আমাকে এভাবে সবকিছু আফরিদের বাহুতে কামড় বসালো ন্যান্সি। ব্যথায় অনুভব করলো আফরিদ। উফ, আর কত কামড়াবি? এমনিতেই সারা দেহে দাগ বসিয়ে দিয়েছিস। ন্যান্সি অগ্নিদগ্ধ নয়নে তাকাতেই আফরিদ হেসে বলল, আচ্ছা এখন একটা জরুরি কথা বলি, শুন। কাল সকালে। ন্যান্সি উৎসুক দৃষ্টিতে তাকালো আফরিদের মুখ পানে। আফরিদ গম্ভীর স্বরে বলল, কাল সকালে নিউজ চ্যানেলে দেখানো হবে। এত মাস পর আফরিদে হোসেন বাসর করতে সফল হয়েছে। তার ডিএনএ ওয়েস্ট হয়নি বান্দি। রাগে দুঃখে ফোঁস করে ওঠে ন্যান্সি। কি ভেবেছিল আর কি বলল এই নষ্ট পুরুষ? দস্তাদস্তি শুরু করেছে আফরিদ ছড়াতে, অথচ ঘটল উল্টোটা। আফরিদ দুহাতে মাথার ওপর চেপে ধরে। তার চোখে মুখে ঘোর লাগা অনুভূতি টের পায় ন্যান্সি। নেশাতুর কণ্ঠে বলে ওঠে, আমার নষ্ট নারী, আমাকে এভাবে রেপ করে ফেললি। এখন আমার পালা তোকে রেপ করার। বলেছিলাম না, যদি রেপ না করি তাহলে আমি আফরিদে হোসেন নই। ন্যান্সি শিউরে ওঠে আফরিদের কথায়। স্তব্ধ, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। কিছু বলার সুযোগ পায়নি। তার গোলাপের পবিত্র পাপড়ির ন্যায় অধর দুটি আঁকড়ে ধরে। অতপর প্রণয়ের এক রাত্রি যাপন করে একত্রে। আবেশে আদরে কেটে যায় তার প্রহর। হ্যালো এভরিওয়ান, আজকের গল্পটা যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই করে কমেন্ট করে জানাবে তোমাদের মন্তব্য কি, আজকের পর্বটা কেমন হয়েছে। প্লিজ অবশ্যই কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।